নমস্কার। আগরতলায় আজ ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ, যাকে জিএমপি বলে অনেকে জানেন বা চেনেন, সেই সংগঠনের উদ্যোগে রাজভবন অভিযান কর্মসূচি সংগঠিত হয়। তারপর সার্কিট হাউস এলাকায় সেখানে ধর্ণা কর্মসূচিতে বক্তব্য রাখেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার এবং বক্তব্য রাখেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নরেশ জমাতিয়া, সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা সহ বিভিন্ন ছাত্র যুব সংগঠন নেতৃত্ব এই আয়োজনে বক্তব্য রেখেছেন। যুবনেতা কুমুদ দেববর্মা, ছাত্রনেতা সুজিত ত্রিপুরা সহ অন্যান্যদের উপস্থিতিতে এই আয়োজন থেকে কার্যত শক্তির মহড়া জিএমপি আজ দিয়েছে। বেশ কয়েক বছর পরে এই ধরনের কর্মসূচি সংগঠিত করতে পেরেছে জিএমপি, যেদিক থেকে রাজ্য রাজনীতিতে একটা আলোচনা শুরু হয়ে গেছে। স্বাভাবিক ঘটনা। আপনারা জানেন, প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের মতন করে কর্মসূচি সংগঠিত করে, তাদের মতন করে কর্মসূচি সংগঠিত করার মধ্য দিয়ে তারা তাদের শক্তির জানান দেয়। সেদিক থেকে আজ আগরতলায় যে কর্মসূচি হলো, সে কতটা শক্তি দেখাতে পারলো, তার নিরিখে আগামী দিনে কর্মসূচি অর্থাৎ পাহাড়ের রাজনীতিতে কর্মসূচি কতটা সফলভাবে করতে পারবে জিএমপি, সিপিএমে বা কতটা বাড়তি অক্সিজেন পেয়েছে, এ নিয়ে বোধহয় অনেক আলোচনা হবে, অনেক চর্চা হবে, অনেক কথা হবে। সেদিক থেকে আমরা আপনাদের প্রত্যেকের কাছ থেকে কয়েকটি বিষয় যেমন তুলে আনার চেষ্টা করি, কয়েকটি বিষয় নিয়ে আলোকপাত করি, সেদিক থেকে আজও আপনাদের কাছে সেই কথাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং দিনভর নানা মাধ্যমে আপনারা বিষয়গুলো দেখেছেন, নানা দিক থেকে বিষয়গুলো নিয়ে চর্চা করেছেন। সব দিক থেকে বলা যেতে পারে এই সময়ের মধ্যে রাজ্যের রাজধানীতে এই ধরনের কর্মসূচি সংগঠিত করে শক্তির মহড়ে শুধু নয়, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে যে পারদ মাপা শুরু হয়ে গেছে সেটা বলার অপেক্ষা রাখেন। আপনারা হয়তো সেই দিক থেকে এই কর্মসূচির খানিকটা অংশ দেখেছেন, বক্তব্য শুনেছেন। আমরা এই আয়োজনে আরও একবার তাদের বক্তব্য অবশ্যই আপনাদের কাছে তুলে ধরব। সেই সঙ্গে আপনারা যারা আমাদের সঙ্গে নিয়মিত কথা বলেন, তারা প্রত্যেকে কথা বলবেন কম সময়ের মধ্যে। মূল বক্তব্য রাজনৈতিক প্রেক্ষাপটে আপনার কি দৃষ্টিভঙ্গি, আপনার কি কথোপকথন ইত্যাদি তুলে ধরার চেষ্টা করবেন। এই যে চাকরির প্রশ্নটি, এটা মাথায় রাখার দরকার আছে। এটা শুধু ত্রিপুরা জিএমপি প্রশ্নটা তুলেছে ঘটনাটা না। আজ থেকে কিছুদিন আগে দিল্লিতে জাতীয় স্তরে উপজাতি জনগণের জাতীয় মঞ্চ, যার নেতা অন্যতম নেতা কংগ্রেস জিতেন চৌধুরী, তাদের উপস্থিতিতে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে উপজাতি জনগণের মধ্যে গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করেন। তারা সম্মিলিত হয়ে মূলত এই বেকার সমস্যা এবং বিশেষ করে উপজাতি অংশের ছেলেরা মেয়েরা কিভাবে বঞ্চিত হচ্ছেন, প্রতারিত হচ্ছেন, আলোচনার শেষে তারা যে দাবি সেখানে উত্থাপন করেছেন এবং এই দাবিকে ভিত্তি করে সারা ভারতবর্ষে রাজ্যে রাজ্যে রাজ্যপালের সাথে সাক্ষাৎ করে এরকম অবস্থান ধর্মঘটের আয়োজন করার মধ্য দিয়ে স্মারকলিপি যাতে উপস্থিত করা হয়। তাই আমি কথাটি উল্লেখ করার চেষ্টা করলাম, বিষয়টি বিচ্ছিন্নভাবে ত্রিপুরার এটা মনে করার কারণে। কিন্তু ত্রিপুরার পরিস্থিতিতে তার একটা বিশেষত্ব আছে। 2018 সালে বিজেপি বামপন্থী ফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে হটাবার জন্য স্লোগান দিয়েছিল, চলো পাল্টাই। 293টা প্রতিশ্রুতি রেখেছিল। তার থেকে বাছাই করে 7 দফা প্রতিশ্রুতি তাদের এই নির্বাচনী ইশতেহারের প্রথম পাতা হিসাবে, পৃষ্ঠা হিসাবে সংযুক্ত করে তার মধ্যে বিশেষভাবে তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন। শূন্যপদ পূরণ করবেন। তাদের হিসেব ত্রিপুরায় নাকি সেই সময়ে 50,000 সরকারি কর্মচারীদের পদ শূন্য পড়ে আছে। অসত্য কথা, আমি মিথ্যের শব্দটা ব্যবহার করছি না, আমি অসত্যই বলছি। কারণ বামফ্রন্ট সরকারে থাকাকালীন সময়ে বছরে 2 বার করে অর্থ দপ্তরের সহযোগিতা দিয়ে
রাজ্যে বর্তমানে কত কর্মচারী আছে? প্রথম শ্রেণী থেকে একেবারে সর্বনিম্ন যে শ্রেণী এ বি সি ডি, তার হিসেব। সংরক্ষণের পদ কত, তাতে কতজন কোথায় কাজ করছেন তার হিসেব। চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন অথবা প্রাকৃতিক কারণে প্রয়াত হয়েছেন, সে কারণে কত পদ শূন্য পড়ে আছে, ব্যর্থতা ধরা পড়ে না। এরা জাগ্রত এবং ঘুমন্ত অবস্থায় এই সরকারি সব ক্ষেত্রে সফল 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 বলতে অভ্যস্ত এই সমস্ত পত্রিকাগুলোতে দুটো তিনটা পত্রিকা বাদ দিলে পর বাকি যে পত্রিকাগুলো, এই যে গুরুত্বপূর্ণ বিষয়, ত্রিপুরার লাখো লাখো বেকার ছেলে মেয়ের জীবন নিয়ে এই সরকার তাদের ছেলেমেয়ে খেলছে, তাদের দেওয়া প্রতিশ্রুতি তারা যে বাস্তবায়িত না করে এই যুবকদেরকে প্রতারিত করেছে, এই সম্পর্কিত আলোচনা এবং বিজেপি সরকার তার যে বিধায়ক এবং সবচাইতে সেটা বিশ্বাসকর না, আমি বলবো ঘৃণা, বিপ্লবতা, যারা বিজেপির বিরুদ্ধে কথা বলে বামপন্থী ফ্রন্টের দিকে যাতে উপজাতিদের ভোট বিধানসভার সময় আসতে না পারে। 42 আসনে প্রার্থী দিয়েছিল, উপজাতিদের সংরক্ষিত আসন বেশ, এ নিয়ে কারোর কোনো প্রশ্ন নাই। বাকি যে 22টি আসন এগুলো সংরক্ষিত না, কিন্তু ওখানে ট্রাইবাল ভোট আছে। আপনারা যদি দাঁড়াতেন 7টা আসনে যদি দাঁড়াতেন কেউ কিন্তু প্রশ্ন করত না। বাছাই করে অসংরক্ষিত যে আসনগুলোর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক উপজাতি ভোট আছে, এরা জানেন এই উপজাতিরা বিজেপির হাতে প্রতারিত হয়েছে, আগে যেমন কংগ্রেসের হাতে হয়েছে বিজেপির হাতে হচ্ছে। এরা বিজেপিকে ভোট দেবে না, তাহলে এদের ভোট কোথায় যাবে? বামফ্রন্ট, মার্কসবাদী, কমিউনিস্ট পার্টি, তাদের দিকে যদি ভোট যায় বিজেপি সরকার থাকবে না। বামফ্রন্ট সরকার, মার্কসবাদী, কমিউনিস্ট পার্টির নেতৃত্বে তৈরি হবে। এটাকে প্রতিহত করবার জন্য অসংরক্ষিত আসনে এরা বিপ্লবতা উপজাতি প্রার্থী দাঁড় করিয়ে সেই ভোটের মধ্যে তারা বিভাজন তৈরি করে বরঞ্চ ভোট তাদের দিকে তথাকথিত উপজাতি ঐক্যের স্লোগান তুলে টেনে নিয়ে বিজেপি সরকার থেকে বাঁচতে সাহায্য করেছে। এরা কিন্তু বিজেপির বিরুদ্ধে কথা বলে 19 ভাগ ভোট পেয়েছে, 13টা আসন পেয়েছে 6 মাসের মাথায়। এই 13 জন বিধায়ককে বিপ্লবতা 6 মাস আগে যে বিজেপির বিরুদ্ধে বিষোদ্গার করেছে, আকাশ পাতাল মজবুত করার চেষ্টা করেছে, তারা বিজেপি সরকারের ঢুকে যায় 2 জন মন্ত্রী সহ। এরা এই বিধানসভায় প্রতারণা করলো কাদের? শুধু অনুপজাতি না, অনুপজাতি উপজাতি নির্বিশেষে উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু এই ত্রিপুরার লক্ষ লক্ষ বেকার ছেলে মেয়েদের সাথে তারা প্রবঞ্চনা করলো। বিজেপির সাথে হাত তুলে এক পায়ে দাঁড়িয়ে নয়ন সরকারের প্রস্তাবের বিরোধিতা করে তাকে পরাস্ত করল। নয়ন সরকারের প্রস্তাব পরাস্ত করে না, এরা নিজেরাই তাদের যে ক্রমাগত চেহারা, প্রতারকের চেহারা, প্রবঞ্চকের চেহারা, যুবক বেকার যুবকদের স্বার্থের পরিপন্থিত চেহারা, তাদেরকে স্বার্থের হরণ করে তারা ভোটের সময় বলে একটা, সরকারে বসতে পারলে পরে আর একটা, তারা একটা ক্লেদাক্ত চেহারা কালকের বিধানসভায় তারা কিন্তু সেটা প্রমাণ করে দিল। এদের জবাব দিতে হবে। এরা যদি মনে করেন বিধানসভায় সংখ্যা গরিষ্ঠতার জুড়ে এরকম একটা জরুরি গুরুত্বপূর্ণ প্রস্তাব বিরোধিতা করে, বিরোধীদেরকে শিক্ষা দিলাম, আপনাদের শিক্ষা দেওয়ার জন্য ত্রিপুরা রাজ্যের 40 থেকে 42 লক্ষ মানুষ, উপজাতি, অনুপজাতি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে তারা কিন্তু ঘরে ঘরে তৈরি হচ্ছে। জবাব আপনাদের কাছে চাইবে, মাথায় ময়দানে আপনাদের জবাব দিতে হবে। আপনাদেরকে কেউ রিঅ্যাক্ট করবে না এবং জবাব আপনারা দিতে পারবেন না, তার জন্য আপনাদেরকে সমাজ জীবনে কোণঠাসা করে জনগণ থেকে আপনাদেরকে বঞ্চিত করবার জন্য তারা কিন্তু ঘরে ঘরে প্রস্তুতি নিচ্ছে। তার নিদর্শন স্বল্প সময়ের উদ্যোগে সর্বভারতীয়
আন্দোলনের যে কাজ, তাতে সারা দিয়ে গণমুক্তি পরিষদের নেতৃত্ব আমরা সংগঠনকে সঙ্গে দিয়ে এই যে কর্মসূচি, তার মধ্য দিয়ে কিন্তু তার প্রতিফলন ঘটছে। পরিষ্কার হয়ে সি ক্যাটাগরি কত, সি কত, ডি কত, এর মধ্যে সংরক্ষিত পদ কত, উপজাতিদের জন্য সংরক্ষিত, তপশিলীদের জন্য সংরক্ষিত কত পদ, বছরে দুবার বামফ্রন্ট সরকারের মন্ত্রিসভা এই তথ্যগুলো সংগ্রহ করে ব্যাপকভাবে গভীরে গিয়ে বিশ্লেষণ করে মন্ত্রিসভায় সিদ্ধান্ত দিতেন। অগ্রাধিকারের ভিত্তিতে একসাথে সবাইকে হয়তো একই বছরে এই শূন্যপদ পূরণ করার মতো পদক্ষেপ নেওয়া সম্ভব ছিল না, সক্ষম ছিল না আর্থিক কারণে, কিন্তু তারপরেও প্রত্যেক বছর অগ্রাধিকারের ভিত্তিতে এই শূন্যপদগুলো পূরণ করার জন্য বামফ্রন্ট সরকার পদক্ষেপ গ্রহণ করতেন। জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী কেন্দ্রের এবং বিজেপি দলের জাতীয় সভাপতি, যিনি এখন বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী, তারাই সেখানে বলবার চেষ্টা করেছেন 50,000 শূন্যপদ এরা যদি সরকারে আসে। তার মধ্যে অন্যতম প্রতিশ্রুতি ছিল প্রথম মন্ত্রিসভার বৈঠকে তাদের যে হিসেব 50,000 শূন্যপদ, সেই পদ পূরণ করার সিদ্ধান্ত গ্রহণ করবে এবং তারপর থেকে এরা যতদিন সরকারে থাকবে আর শূন্যপদ সৃষ্টি হতে দেবে না। যখনই পদ শূন্য হবে তখনই তারা তা পূরণ করার পদক্ষেপ গ্রহণ করবে। আমরা জিজ্ঞেস করেছিল, তাদেরকে বলেছিলাম 2017 নভেম্বর ডিসেম্বরের হিসাব হচ্ছে সারা ত্রিপুরায় 1,62,000 থেকে 65,000 কর্মচারী ছাড়াও 16 থেকে 17,000 পদ শূন্য। আপনারা কোথায় পেলেন 50,000? তথ্য তো আমাদের হাতে আছে, আপনারা সঠিক তথ্য দিচ্ছেন না। জবাবে তারা আমাদের বলবার চেষ্টা করেছেন আমাদের হাতে হিসেব আছে। আমরা সরকার তৈরি করি, যখন এই শূন্যপদ পূরণ করব তখন আপনারা দেখতে পাবেন এই 50,000 থেকে কিভাবে এই হিসেব আমাদের হাতে এসছে। আমাদের অভিজ্ঞতা কি শুনছিলেন? বিশেষ করে আমাদের ছাত্র এবং যুব নেতৃত্ব তথ্য দিয়ে বলবার চেষ্টা করেছেন। এখন কি দেখা যাচ্ছে? শূন্যপদ তারা যে 50,000 বলেছে এটা তো অসত্য, একটা কোনো হদিশ নেই। পূরণ করার যেমন উদ্যোগ তারা নেয়নি। 7 বছর হতে আর 2 মাস বাকি আছে। বিজেপি সরকারের পেছনে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, এই সরকারের 7 বছরের রাজত্বে শিক্ষক কেরানি কর্মচারীর পদ 162-65 থেকে কমে এটা 1 লক্ষ কয়েক হাজার এসে দাঁড়িয়েছে এবং প্রায় 51 থেকে 52,000 দুটো করে পদ শূন্য হয়েছে। কালকে আপনারা শুনছিলেন আমাদের যুবনেতা বলছিলেন 3 দিনের জন্য অধিবেশন বসেছে। বিরোধী দলের অন্যতম বিধায়ক নয়ন সরকার, তিনিও ব্যক্তিগতভাবে যুব আন্দোলনের একজন কর্মী এবং সংগঠক, নেতৃস্থানীয়, সেই জায়গায় বেসরকারি প্রস্তাব এনেছেন। সেই বেসরকারি প্রস্তাবের মূল বক্তব্য ছিল রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে যে পদগুলো শূন্য পড়ে আছে অবিলম্বে সংরক্ষণ নিশ্চিত করে এই শূন্য পদগুলো পূরণ করবার জন্য ত্রিপুরা সরকার ব্যবস্থা গ্রহণ করবে। আমি বিস্তৃত যাচ্ছি না, আপনারা শুনছিলেন। আজকে পত্রিকা খুলে দেখবেন, সব পত্রিকায় পাবেন না। হয়ের খা যারা চাইবার আগে লাখ লাখ টাকার বিজ্ঞাপন যারা পায় 600 টাকা বুঝুন। এটাও আঠারো বিধানসভা নির্বাচন, বিজেপির নির্বাচন হিসাবে করেছে। দেশের কোথাও বিষয়টি নাই। বিজেপি বলছে তার কেন্দ্রের অর্থমন্ত্রী অসুস্থ ছিলেন, তাকে উড়িয়ে আনে প্রেস ক্লাবে বসিয়ে নির্বাচনী হিসাব তার হাত দিয়ে উপস্থিত করে তাকে দিয়ে বলিয়েছেন আমি কেন্দ্রের অর্থমন্ত্রী।
বিজেপিকে যদি ভোট দিয়ে আপনারা সরকারে বসাতে পারেন, এই যে 293টা প্রতিশ্রুতি, তার যে সার সংক্ষেপ, আপনাদের 7টা-8টা দাবি বিষয় সামনে রেখে এই ইস্তার আপনাদের হাতে তুলে দিলাম। এগুলি বাস্তবায়নের জন্য টাকা পয়সার কোনো সমস্যা হবে না। আমি কেন্দ্রের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে বলবার জন্য এখানে নিয়েছি। বলছিলাম যে জিএমপির ভারতের তাপমাত্রা উষ্ণতা ঠিক আছে বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমাদের ক্ষুদ্র রাজ্য ত্রিপুরাতে মানে এক নাগারে এনফোর্সমেন্ট রেড রেটে 2টা জেলা পশ্চিম জেলা জেলা হানা দিয়েছে। তার মানে বিশেষ করে বিরোধী যারা অন্যরা অভিযোগ করেন যে বিরোধী দলের নেতা নেত্রীদের দিয়ে মানে গ্রেপ্তার করে, যেমন অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মহারাষ্ট্রে, বিহারে, এরকম ত্রিপুরাতে যে এইভাবে আমরা তো বিশেষ করে আর্থিক লেনদেন তোমরা তো বিষয়ে তদন্ত করে নিয়েছি, এত কোটি কোটি টাকা অভিযোগ কামাই করছে রাজ্য বিভিন্ন দপ্তর আছে, গোয়েন্দা দপ্তর থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। তাই তো মানে দিল্লির হোম মিনিস্টারকে হস্তক্ষেপ করতে হয়েছে। এটি তো সেন্ট্রাল হোম মিনিস্ট্রির আন্ডারে থাকে। হ্যাঁ, মানে ইরানিয়ার মতন সদরে এখানে কি বিরোধী বিধায়ক নাই, বিরোধীরা আছে, শাসক আছে, অনেকে আছে। এত কোটি কোটি টাকা কোথা থেকে আসছে? আরেকবার শুনলাম ওরা কয়েক বছর আগে একজন ত্রিপুরা পুলিশের কনস্টেবলকে গাড়ি চাপা দিয়ে হত্যা করেছিল ও হত্যাকারীরা। তো তার মানে দেশের বা ত্রিপুরা রাজ্যের অর্থনীতি কোথায় যাচ্ছে? হ্যাঁ, এক নাগারে 7 জায়গায় অভিযান। তো এগুলি একটু মানে লক্ষ্য দেওয়া উচিত। আমাদের আছেন বিরোধী হোক, শাসক হোক, বিধায়করা আছে, জনপ্রতিনিধি যারা আছেন, ওনাদের তো ইন্টেলিজেন্স একদম মানে পাই টু পাই হিসাব বা তথ্য গোয়েন্দা রেকর্ড আসার কথা। হ্যাঁ, এরকম যদি হয় মানে ড্রাগস বিশেষ করে ওই নেশাজাতীয় দ্রব্য ত্রিপুরাতে আসছে বা পাচার হচ্ছে কোটি কোটি টাকায়, মানে মুষ্টিমেয় কয়েকজন কামাচ্ছে, তাহলে রাজ্যের অর্থনীতি তো ডাউন হয়ে যাবে না। হ্যাঁ, এগুলি মানে খুবই ভয়ানক বিষয়। আগে শুনতাম পশ্চিমবঙ্গে পার্থ চ্যাটার্জি, অর্পিতা মুখার্জি, ওরা কালা টাকার পাহাড়। ত্রিপুরা তো মানে কেন্দ্রে বিজেপি, রাজ্য বিজেপি সরকার। তার মানে তো রাজ্য গোয়েন্দা বিভাগ অসমর্থ হয়েছে, কেন্দ্রীয় থেকে মানে হস্তক্ষেপ করতে হয়েছে। সিবিআই, ইডি এগুলি তো কেন্দ্রীয় এজেন্সি। তার মানে যারা অনেকে অনেক কিছু বলে, এটা তো মানে মানে সত্যতা প্রমাণ দিয়েছে। এত টাকার পাহাড় কোথা থেকে আসছে? বিশেষ করে এসডিএম দেখলাম কামিনীতে বর্মা, উনি এত কোটি কোটি টাকা কিভাবে বানিয়েছেন ইরানিয়ার মতন জায়গায়। তো এগুলি কারো চোখে পড়েনি রাজ্য পুলিশে বা রাজ্য গোয়েন্দা বিভাগ বা বিভিন্ন ওনারা কি দিচ্ছে না? এগুলি বলবো যে মানে দ্রুত যেন অ্যারেস্ট করা হয়, গ্রেপ্তার করে, শুধু লোকদের গাড়ির জন্য নয়। ইতিমধ্যে তো আর বড় রকম কোনো ইলেকশন নেই, বিশেষ করে বিরোধীরা বলে ইলেকশন আসলে ইডি সিবিআই মানে এত প্রিয় হয়ে যায়। ত্রিপুরাতে এরকম কোনো বড় নির্বাচন নেই। অবশ্যই কেন্দ্রতে মানে অর্ডার এসেছে বা নির্দেশ দিয়েছে, এগুলি যেন গুরুত্ব সহকারে দেখা হয়, গ্রেফতার করা হোক। কোথাতে টাকা আসছে, কিভাবে আসছে, রাজ্যের চুরাইবাড়ি থেকে শুরু করে এখানে গেট আছে, এদিকে বলছে যে মিজোরামের গেট আছে, কোথা থেকে এত প্রত্যেক দিন দেখা যাচ্ছে গাঁজা ধরছে, ফেন্সিডিল ধরছে, ইয়াবা ট্যাবলেট ধরছে, কিন্তু পুলিশের একাংশ ক্ষুদ্র যদি ওনাদের সহায়তা না করে কিভাবে সম্ভব রাজ্যে মানে এইসব জিনিস? এগুলো তো আমাদের ত্রিপুরা রাজ্যে প্রোডাকশন হয় না, হয়তো গাঁজা প্রোডাকশন হয়, উৎপাদন হয়। দেখা যাচ্ছে গাছ যখন বড় হয়, যখন বাজার তাতে কি ছিল? 200 দিন রেগার কাজের ব্যবস্থা হবে ত্রিপুরায় বিজেপি সরকার আসলে। নমস্কার, কে বলছেন? 340। আমি আগরতলা থেকে কথা বলছিলাম। হ্যাঁ বলুন। স্যার, আমি মানে কোন দল বললে বিশেষে একটা কথা জানতে চাচ্ছি। এত কিছু নিয়ে সমস্যা হচ্ছে, কিন্তু মন্ত্রী, আমলা, বিধায়ক তাদের যে টাকা বেড়ে গেল, আর আমরা যে সাধারণ মানুষ আমাদের
টাকা আমরা যে মাসে 2,000 টাকা ইনকাম করি বা মাসে 10,000 টাকা ইনকাম করি, 12,000 টাকা ইনকাম করি, সেই নিয়ে দিয়ে কথা হচ্ছে না। সেখানে যদি পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে, ওইগুলো হচ্ছে, সেগুলো নিয়ে হচ্ছে। বিধানসভাতে আজকে দেখলাম ঝড় কাল উঠে গেল, কেন উঠলো? কিন্তু তাদের যখন বেতনটা বাড়লো তখন দিয়ে আর কোনো কথা হলো না। কিন্তু দরিদ্রদের জন্য কোথায় কথা হচ্ছে? এমনিতেই দেখি সবাই নাকে কান্না কান্দে যে সবজির দাম বেড়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে। তাহলে যারা দিনমজুর, আমরা যে কাজ করে খাই, আমাদের কথা কে ভাবলো? না কংগ্রেস, না সিপিএম, না বিজেপি, না তৃণমূল, না কে ভেবেছে স্যার? হ্যাঁ, তাদের তো তাদের স্বার্থের জন্যই কাজ করছে। তাহলে আমরা ভোট দিতে যাবো কেন স্যার? আমরা তো ছাগলের 3 নাম্বার বাচ্চা হয়ে গেছি এখন। আর কিছু বলার নেই স্যার। নমস্কার। তাতে কি ছিল? 200 দিন রেগার কাজের ব্যবস্থা হবে ত্রিপুরায় বিজেপি সরকার আসলে, এবং 340 টাকা দৈনিক মজুরি হবে। আমরা তখন জিজ্ঞেস করেছিলাম। নমস্কার, কে বলছেন? ভারতবর্ষে 29 আপনাদের আজকে ক্যাপশনে দেখাচ্ছেন ভোটের ভারত মাপছে ডিসি নির্বাচনের বা জিএমপি বিভিন্ন পার্টির দল। দেখা গেল যে আজকে তো জিএমপি ভারত মেপেছে, যেটা ট্রাইবেলের একটা বামপন্থী দল ছিল। ওরা তো দীর্ঘদিন বামপন্থীকে দেখেছে মানে একটা প্রতারণার মধ্যে ফাঁদে পা দিয়ে কিন্তু বামপন্থীর কাছ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল 2018 সালে। যারা বিজেপি যে ধরনের মুখের ভাষা বলি চক্রান্ত করেছিল, মিথ্যার বলে দিয়েছিল, সেই মিথ্যার ফাঁদে পা দিয়ে কিন্তু এই উপজাতি সরল প্রজা লোকগুলি গিয়ে ত্রিপুরা রাজ্যটাকে একবারে ধ্বংস করে দিয়েছে। মিনিমাম 50 বছর বাঁচিয়ে দিয়েছে। আমাদের একটা ধারণা ত্রিপুরা রাজ্যটা যেভাবে উন্নতির শিকড় বামপন গভর্নমেন্ট নিয়ে গিয়েছিল, বলুন তো কি জিনিস বামপন গভর্নমেন্ট করে নাই? কেন্দ্রে বিরোধী দল ছিল, রাজ্যে কিন্তু বামপন ছিল, কিন্তু কোন জিনিস করে নাই এরকম কোন প্রমাণ নাই। স্কুল, কলেজ, হাট বাজার থেকে আরম্ভ করে গরিবদের পাওনা দাওনা সমস্ত কিছুই যতটুকু পারত কেন্দ্রীয় সরকার যা টাকা দিত তার শুধু আনাইটাই তারা করেছে। কিন্তু তারা তো একটা শনি পূজার ঘরও তো মনে হয় করেনি। এই 5-6 বছর হইল, তারা এটা 6-7 বছর চললো, কিন্তু তারা কি উন্নতটা করেছে? ত্রিপুরায় যে একটা উড়ালপুল হয়েছিল, বাদল চন্দ্রকে জেল কাটাইছিল বিনা দোষে, ফিডি কত কিছু কথা বলে। হ্যাঁ, কি লাভটা হলো? সেই উড়ালপুল তো একটা বামপন্থী আমলেই করতে পারলো, বিজেপির আমলে তো একটা প্রস্তাব নিয়ে আসতে পারলো না যে একটা উড়ালপুল করতে। ত্রিপুরা রাজ্য উন্নতি শিখর দিয়ে দেবে। ত্রিপুরা রাজ্যে একটা অংশের লোক কিন্তু আসলে মূর্খ হয়ে গিয়েছিল আমার মতে, যার জন্য এরকম হয়েছে। যদি একটু চালাক সুচিন্তা না করে তাহলে ত্রিপুরা রাজ্যটা তো এভাবেই চলবে। বামপন গভর্নমেন্টের আমলে যে সুযোগ সুবিধা পাইছিল, আমরা দিল্লিতে দেখেছি কেজরিওয়াল কারেন্ট, জল, হ্যাঁ, বিদ্যুৎ সমস্ত কিছু কিন্তু ফ্রি দিচ্ছে। সারা ভারতবর্ষের মানুষ সেটা জানছে, কিন্তু দিল্লিতে কেজরিওয়ালকে সেই ইডি নিয়ে জেল কাটালো। যেই লোকটা ভারতবর্ষের গরিব অংশের মানুষদের জন্য কাজ করলো, সব অংশেই গরিব অংশ, ইলেকট্রিক যখন ফ্রি দেয়, জল যখন ফ্রি দেয়, সবার জন্য এটা দিয়েছিল। কিন্তু সেই লোকটাকে কিন্তু বিজেপি গভর্নমেন্ট আপনার জেল খাটাইল বিনা দোষে। সে তো আবার থাকবে। এই ধরনের চক্রান্ত যদি বিজেপি গভর্নমেন্ট করে, সেই জিনিসটা যদি ভারতবর্ষের মানুষ যতক্ষণ পর্যন্ত না বুঝে ততক্ষণ পর্যন্ত মানুষের কষ্ট পেতে হবে। যেমন ত্রিপুরা রাজ্যের মানুষের ওদের বুঝেছিল না, যার জন্য কষ্ট পেয়েছে। এখন যদি বুঝে তাহলে হয়তো কষ্টটা লাঘব হবে। এবং ত্রিপুরা রাজ্যে দেখা গেল যে উপজাতি অংশের মধ্যে একটা লোক দাঁড়াইছিল বন্ধু হিসাবে, হ্যাঁ, তাদের দরদি হিসাবে, রাজার মাথা বলে। যেই রাজার আমলে উপজাতি অংশের মানুষ লিঙ্ক করে বনের আলো খেয়ে বাঁচত রাজার আমলে, সেই রাজার আমলে প্রতারণা ভাত দিয়ে ত্রিপুরা রাজ্যটাকে একবারে ধ্বংস করে দিয়েছিল। রাজা বলতে অজ্ঞান হয়েছিল। তাইবেন
ভারতবর্ষে 29-30 রাজ্য আছে, কেন্দ্রের বিজেপি সরকার ছাড়ো আরো 8টা-9টা রাজ্যে কোথাও সরাসরি বিজেপি সরকার চালাচ্ছে, কোথাও অন্য দলকে সাথে নিয়ে বিজেপি সরকার চালাচ্ছে। একটা রাজ্য দেখাতে পারেন বা ভারতবর্ষের এমন কোন রাজ্য দেখাতে পারেন যেখানে রেগার কাজ 200 দিন চলছে? একটা রাজ্য নাই। একটা রাজ্য দেখাতে পারেন যেখানে মজুরি 340 টাকা পায়, 300 টাকার উপরে 3টা-4টা রাজ্য পেত, তার মধ্যে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু এবং হরিয়ানা। তারা নমস্কার, কে বলছেন? 300 থেকে কিছু বেশি। আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দাদা, আজকে যে দেখলাম রাজভবন অভিযানের পড়লো বিএনপি, এটা কি কালকে ছিল প্রোগ্রামটা? প্রোগ্রামটা আজকে চলছে, এখনো চলছে। হ্যাঁ, প্রোগ্রামটা এখনো চলছে। মানে এই প্রোগ্রামটা কি আজকে হয়েছে না কালকে, গতকালকে হয়েছে? আজকে হয়েছে। না, এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো। হ্যাঁ বলুন, আজকে প্রোগ্রামটা গেছে। আচ্ছা, তারা তো রাজভবন অভিযান করছে, এই সব কিছুই করছে, কিন্তু বিধানসভাতে যে বিধায়কদের যে বেতন ভাতা বাড়লো দ্বিগুণ, ওই ব্যাপারে ওনারা কিছু বললেন না কেন? আমি প্রত্যেকটা বিরোধী দলের যারা আছে ওনাদেরকে বলতে চাই, কর্মচারীদের জন্য রাস্তা বেরোতে হয়, ওনাদের জন্য বেতনটা যে বাড়লো, এটা কিভাবে বাড়লো, কি আসে বিষয় আমরা তো কিচ্ছু বুঝলাম না। আমরা যারা কর্মচারী আছি আমরা তো কিছুই বুঝলাম না। আমরা আন্দোলন করবো, তারা আন্দোলন ছাড়াই ওনাদের বেতন ভাতা 1,72,000 70,000 হয়ে গেছে। আর আমরা যারা আছি কর্মচারী, তো আমরা শুধু এই নিচু স্তরের কর্মচারী নিচু স্তরে থাকবো। কর্মচারী সংগঠন কি বলছে আজকে? সিপিএম এর সংগঠন আছে, বিজেপির সংগঠন আছে, কংগ্রেসের সংগঠন আছে, ত্রিপুরা মতো সংগঠন আছে, তৃণমূলের সংগঠন, সবাই। ওরা কোথায় আজকে? আজকে ওরা কোথায় আমি বলবো? ওরা সব মিলে আজকে এই জিনিসটা এই প্রতিবাদ কেন করলো না? বিরোধীরা কেন বললো না? বিরোধীরা একটা কথাও বললো না। এটা বলতে চাই আর কি আপনাদের মাধ্যমে আমাদেরকে। ধন্যবাদ। কিছু বেশি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা যে কথাগুলো বলছেন, ত্রিপুরায় বিজেপি সরকার নমস্কার, কে পারলে বলছেন? পরে আপনারা 200 দিনের কাজ 340 টাকা মজুরি দেবেন। বামফ্রন্ট সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে এক এক রাজ্যে এক এক রকম মজুরি, নমস্কার, তারা কে তাদের বলছেন? মতো করে সুবিধাজনক সেখানে। একটা কথা, ত্রিপুরার যে ইডি হানাত কামিনীর বাড়ির যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার যে সম্পদ পাওয়া গেল, এটা সম্বন্ধে কিন্তু দেখা গেল যে কেউ কিন্তু এখনো মুখ খুলে নেই। কেন মুখ খুলে নাই? আসলে দেখবেন যে এইটা কোথায় নিয়ে গেছে, অনেক দূর নিয়ে যাবে। শুনতে পেলাম 10-12টি বাড়ি কিন্তু সেই মানে ভাবে তছনছ করে তারা দেখছে। ভালো মানে কোটি কোটি টাকার অঙ্ক তারা আত্মসাৎ করছে বিভিন্ন নেশাকারী মানে ব্যবসা রোজগার করে। এই সমস্ত জিনিসটি কিন্তু মন্ত্রিসভাতে আলোচনা হয়। দেখা যদি আলোচনা করে অথবা তদন্ত করে দেখা যাবে যে মন্ত্রীদের মধ্যে অনেক লোক পেয়ে যাবে। কারণ বিজেপি গভর্নমেন্ট যখন আসলো, বামপন্থ যারা করেছিল তার দিকে কিন্তু অনেক চক্রান্ত করছে, কিন্তু চক্রান্ত করে কোনো কিছু কিন্তু পাইনি। এখন যদি বিজেপি যারা সরকারে আছে তাদের যদি চক্রান্ত করে দেখা যায় যে তারা কত টাকা তাদের মালিক ছিল সরকার আসার আগে, এখন কত টাকার মালিক, তাইলে বুঝতে পারবো তারা কতটুকু বেলেজারি করছে। আর প্রত্যেকটি এলাকাতে, ত্রিপুরার যে যতটি এলাকা আছে সবটি এলাকার মধ্যে দেখা যাবে 2-5 জনই বড় লোক হচ্ছে, লুটে মুটে খাচ্ছে। ধরেন কন্ট্রাক্টর একটা কাজ বেরোলো, দেখা গেল যে এই কাজটা 1 লক্ষ টাকার কাজ, সেখানে 10,000 20,000 কাজ করে রাস্তাঘাট কিন্তু একটাও ভালো হয়নি। অথচ রাস্তাঘাট করতে শুরুই, কিন্তু রাস্তাঘাটকে ভালো করে করেনি, ওই টাকাটা লুটপাট করে নিয়ে নিয়ে খাচ্ছে। এই সমস্ত ভাবে ত্রিপুরার টাকাগুলি সবগুলি চলে যাচ্ছে। গরিবের এটা তো লাভই, বেকাররা তো চাকরি পাচ্ছেই না। তাহলে এই সমস্তগুলি কিন্তু মানে আলোচনা তীব্রভাবে জোরালোভাবে হওয়া উচিত। কিন্তু যদি এগুলি না করে ত্রিপুরা রাজ্যের মানুষ, আমার মনে হয় আন্দোলন আজকে যেমন বিএনপিটা যেভাবে আন্দোলন করছে সেরকম ভাবে আমাদের যারা পাহাড়ি যারা বাঙালিরা আছে তারাও কিন্তু সেই
উপজাতি ও উপজাতি সবাই মিলে কিন্তু এই আন্দোলনটা করা উচিত। শুধু উপজাতি দ্বারা আন্দোলন করে চলবে না, সবাই করতে হবে। যেমন বেকাররা পড়াশোনা করে স্কুলে মাস্টার নেই, যেমন হাসপাতালে নার্স নেই, ডাক্তার নেই, এই সমস্ত যে ব্যাপারগুলি চলতে করেছে তীব্রভাবে জোরালো আন্দোলন যদি না হয়, তাহলে এই সরকারটা কোনোদিনই মানুষের আর শান্তি পাবে না, মানুষের সুকল্যাণে কোনো কাজ করবে না। আমার মনে হয় সবাই মিলে দলমত নির্বিশেষে এই আন্দোলনটা করেছে। এবার দেখুন যে ত্রিপুরার যে ৩-৪টা দল আছে, কংগ্রেস ছিল, বামফ্রন্ট ছিল, তারপরে উপজাতি মাথা ছিল, এখন বিজেপি আসছে, কোন দলটা ভালো এখন কিন্তু ত্রিপুরা মানুষ কিন্তু ভেবে ফেলেছে। নিশ্চয়ই বামফ্রন্ট গভর্নমেন্ট দলীয় উন্নত বেশি করেছে, তাহলে তারা যদি বেশি করে থাকে তাদের পক্ষ হয়ে একটা আন্দোলনের নামে, তাহলে ত্রিপুরার আমার মনে হয় শান্তি ফিরে আসবে। এটা যদি মানুষের মধ্যে যদি সুদ চেতনা না ঘুরে আনেন, তাহলে ত্রিপুরা রাজ্যের লক্ষ্যে আছে তাদের সন্তানগুলি দিনের পর দিন বেকার হয়ে যাবে। কালকে শুনলাম তারা মন্ত্রিসভাতে একটা আলোচনা করলো, ওরা বললে বেকার সংখ্যা কমাইতে একটা তথ্য দিয়ে বলল, কিসের বোঝামিল দিয়ে তথ্য বলবো, তারা চাকরি না, তারা আবার বেকার সংখ্যা কমাচ্ছে। কিভাবে হলো? বেকাররা যারা বেকার ছিল তারা কিন্তু অপারেস হয়ে গেছে, তাদের চাকরি 40 বছর পার হইয়া হয়তো তাদের আমলে কেউ কেউ 45-46 বছরও হয়ে গেছে। বেকারের সংখ্যা যখন অপারেস হয়ে যাবে, সংখ্যাটা তো কমে যাবে, তার বিচ্ছিন্ন তো কমেই যাইব, তারা তো দাবি করতে না যখন তাদের বয়স হয়ে যাবে। সেই গুলামিনের হিসাবে দিয়া তারা বলে যে বেকার সংখ্যা গুলোকে কমাইছে। তারা কি মানুষকে মূর্খ পাইছে? আসলেও দেখেন তারা মানুষকে মূর্খই পাইছে, তারা চাকরি দিচ্ছে না, তারা আবার বেকার সংখ্যা কমাইতে হবে। পরীক্ষা যখন দেয় লক্ষ লক্ষ মানুষ বসে বয়সীরা 6 লক্ষ পরীক্ষা দিয়ে পাস করে না, 1000-1500 তাদের ইচ্ছা করে তৈরি কমায় করে 6 লক্ষ পরীক্ষা। সেখানে মজুরি হার নির্ধারণ করা ফর্মুলা বানিয়েছে। আমরা বললাম আপনার যে কোনো ফর্মুলা আপনি বানান, ত্রিপুরাতে শিল্প নাই, কল নাই, কারখানা নাই। আমি প্রেসিডেন্ট বলছি। হ্যাঁ, দেখুন, হেমন্ত বিশ্বাস শর্মা, সুনীল দেওধর, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি কত কিছু না করলো, সিবিআই, ইডি কত কিছু লাগাইলো। আজকে আবার সিপিএম প্রকাশ্য কাজ করতেছে ময়দানে। সর্বনাশ স্বীকার করলো বিজেপি, সর্বনাশ করলো সিপিএম, যাদের কর্মসংস্থান দিয়ে গেছে। আজকে দেখেন 10,500 যারা শিক্ষক ছিল সব শেষ করে দিল, তাদের লাইফ তো বরবাদ করলো। সঙ্গে ত্রিপুরাবাসী যে গরিব শ্রেণীর যারা ছেলেপেলেরা স্কুলে পড়ে তাদের লেখাপড়া গুলি বরবাদ করে দিল। কত বছর শাসন করতে এরা, কত বছর লেগে ছাত্ররা পিছিয়ে গেল, মানে বরবাদ করে দিল স্কুলটিরে। এইবার দেখেন যখন আবার সিপিএম ক্ষমতাতে আইব, আয়া করছে কিন্তু ঠিক যারা বিজেপি হয়ে কাজ করতেছে তারাই কিন্তু সর্বনাশ করবো। নরেন্দ্র মোদী কিছু একটা চোর দেখা করতে পারছে সিপিএম নেতারা, আমরা জানি না ত্রিপুরার নেতারা কে কি করছে, কেলেঙ্কারি করছে না করছে, নেগোসিয়েশন সরকারি টাকা কোটি কোটি টাকা আত্মসাৎ হইল, রুজ বিলির নামে টাকা পয়সা গুলিও আত্মসাৎ হইল। রুম দেখা করতে পারছেন একটা প্রাইম মিনিস্টার ভারতবর্ষের, কিন্তু জনসাধারণ সর্বহারা হইল। এই হইল মিলিজুলি সিপিএম এর প্রকাশ করার, বিন্দা করার ওই নরেন্দ্র মোদীর টিম, কি মোহন ভাগবত সবটি একজোট। দাদা অত্যাচার চলছে মূল নিবাসীর উপর, তারা লোভে নেতারা লোভে উচ্ছৃঙ্খল করে যেতেছে, কিন্তু ব্ল্যাকমেল হয়ে যেতেছে। এমন একটা সরকার আসবে ভারতবর্ষে, তাদের ফান্ডে কত টাকা আছে, এই মনোবাদী আরএসএস ব্রাহ্মণদের ফান্ডে টাকাগুলি কত টাকা কালেকশন করছে ত্রিপুরা রাজ্য বা সারা ভারতবর্ষের কাছে, তাদের ফান্ডে কত টাকা আছে সিপিএম এর, কংগ্রেসের, বিজেপির, তদন্ত হবে। আজকে না হোক কালকে হবে, কালকে না হোক পরশু হবে। আজকাল দেশের মানুষ হাহাকার করতেছে, আবার আজকাল তারা প্রকাশ্য ভাবে সিপিএম এর নেতারা প্রকাশ্য মিটিং করতেছে। কালকে এরাই সুযোগ করে দিছে যে আমরা রাজ তো শেষ, আপনার রাজ নাই, অন্য পার্টি যাতে নাই, এবারে টাকা পয়সা গুলি কিন্তু একই ফান্ডেতে খরচ
খরচা করে দিতেছে। আমরা ফান্ডের টাকা পয়সা থেকে মানুষ আছে আমার কাছে, আমরা মানুষের ঘরে যাইতে পারতেছি না দাদা টাকা পয়সার অভাবে। আমরা তো মন কান্দে, আমরা সমাজ শেষ করে দিতেছে। আমরাও চেষ্টা করতেছি সমাজে কিভাবে তাদেরকে সাহায্যতে আনা যায়, কিন্তু আমরা পারতেছি না টাকার অভাবে। তারা কোটি কোটি টাকা খরচা করতেছে কংগ্রেস, বিজেপি, সিপিএম। এক ফান্ড কিন্তু একটাই, একটা ফান্ডের থেকে এই পার্টিগুলি তারা ছেড়ে দিয়ে রাখছে, সিপিএম, কংগ্রেস, বিজেপি। তাই বলছি ভারতবর্ষের রাজনীতিটা উঠতে কঠিন। আর কিছু লোভী লাভ হচ্ছে আমাদের মূল্যবাসীরা তাদের পক্ষপাতিত্ব এরা সমর্থন করতেছে, আর ভারতবাসীর উপরে অত্যাচার করতেছে এই মনোবাদী RSS বিদেশি শক্তি, যেটা এই বিদেশি শক্তি আগে অত্যাচার করছে, থরথর করে ভারতবাসীরা কাঁপছে। কেউ তাদের পাও টিপছে জিব্রা দিয়া, কবর বসেছে পায়ে, কেউ জিব্রা দিয়া ওই জিপ কারখানা নেই, আগে সরকারগুলো কিছু করেনি, আমরা এগুলো করবার জন্য চেষ্টা করছি। কৃষি পেছনে পড়া, কৃষির উপর নির্ভর করছে আমাদের অর্থনীতি এবং শিল্পের বিকাশ। সেই কৃষিকে উন্নত করার চেষ্টা করছি। তার মধ্য দিয়ে ভবিষ্যৎ দিনে কৃষি শিল্পের যুগল বন্ধুর মধ্য দিয়ে বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এখন রেগা ছাড়া কি করে হবে? আপনারা তো করছেন না ভারতবর্ষের কোন জায়গায়, কেন্দ্রের সরকার। আমরা ত্রিপুরায় বামফ্রন্ট সরকার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে 12 কর্মসূচি আমরা চালু করেছি। 12 মানে নগরে, সেখানে রেগালা দলে আমরা যদি 100 দিন করতে পারি, 75 জনের কাজের ব্যবস্থা করেছি। মজুরি রেগার যে দলিত মজুরি, সেই মজুরি দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। নমস্কার, কে বলছেন? একটা জায়গায় দাঁড়িয়ে এই যে মজুরি আমাদের লোকের জন্য টাকা চাইছি না। লাইভে আছেন, কথা বলুন। হ্যালো, লাইভে আছেন, কথা বলুন। না আমি বলছিলাম যে আজকে যে বিএনপি প্রোগ্রামটা করছে বিধানসভা অভিযান, মানুষকে ঠকিয়ে আর বছর আগে বিজেপি, কারণ মানুষ দেখতে পাচ্ছে যে কমিটমেন্ট ওরা দিয়ে এসছিল তার তাদের কাছেও নেই। এতদিন যদি মানুষ ভয়ে বিতুষ্ট হয়ে ঘরের মধ্যে ছিল, কিন্তু মানুষ এখন বেরিয়ে যাচ্ছে। দেখছি ডাবল ইঞ্জিনের সরকার মানুষকে জীবনে একদম অন্ধকার নেমে আসছে। কারণ আজকে বিধানসভায় তাদের বেতন বৃদ্ধি করা হলো MLA মন্ত্রীদের, কিন্তু শিক্ষক কর্মচারীদের কোন রকমের বেতন তারা ব্যবস্থা করেনি। 23% দিয়ে পাওনা রয়েছে শিক্ষক কর্মচারীদের। বেকারের অবস্থা হাহাকার, অনিয়মিত কর্মচারী নিয়মিত হচ্ছে না। সরকারে আসার আগে বলেছিল যে আমরা যে কোনো প্রকারের সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হবে, কিন্তু এটা না করে বিধানসভায় তারা মন্ত্রীদের আর MLA-দের বেতন বৃদ্ধি করা হলো। দুঃখজনক ব্যাপার এটা, কারণ ডাবল ইঞ্জিনের সরকারের এই যে মনোভাবন্য তাদের আচরণ, এটাই মানুষ হতবাক। আজকে মানিক সাহেব বলেছেন যে চা বিক্রেতা দেশের প্রধানমন্ত্রী, আমিও স্বপ্ন দেখেছিলাম মুখ্যমন্ত্রী হওয়ার, আমি মুখ্যমন্ত্রী হয়েছি। এই যে বিষয়গুলো এটা লজ্জাকর, আমাদের রাজ্যের লজ্জাকরের বিষয়। আজকে বেকারের অবস্থা হাহাকার, বেকাররা কিভাবে এই যে রাস্তার মধ্যে টমটম অটো গাড়ি বেকাররা নিয়ে বেরিয়েছে বা তারা চালাচ্ছে, তাদের টাকা পয়সা দান দেনা করে ব্যাংক লোন নিয়ে আজকে লোনের টাকা ফেরত দিতে পারছে না এই যে শিক্ষিত বেকাররা। ডাবল ইঞ্জিনের সরকারি যে ডিআরপিতে যারা লোক নিচ্ছিল গ্রুপ ডিতে, MA পাস, BA পাস, BSc পাস, তাদের যারা সরকারি ছিল তাদের দক্ষতা কতটুকু আছে? মানুষ তো ঠিকই দিচ্ছে ওদেরকে। কারণ হয়তো মানুষ ভেবেছিল ডাবল ইঞ্জিনের সরকার যে রাজ্যের বাসীদের জন্য কোনো কিছু একটা করবে, বাজারে জিনিসপত্রের অগ্নিমূল্য একদিকে দৃষ্টিভঙ্গি নেই, বেকাররা আজকে বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে, শিক্ষক কর্মচারীরা তাদের পাওনা পাওয়ার জন্য বারবার আন্দোলন করছে, এইদিকে নজর না দিয়ে মন্ত্রী আমলাদের বেতন বৃদ্ধি করছে। এটাই আমি আপনাদের আজকে মারফতে বললাম, এটা বিধানসভায় যেটা করলো এটা নজিরবিহীন ঘটনা। ধন্যবাদ।
আমরা রেজার জন্য চাই সেই কম টাকা কি করে হবে বলে আপনাদের জন্য তো আলাদা কোনো ফর্মুলা করা যাবে না, বাইরেতে যাওয়া যাবে না, এটাই তো কেন্দ্রের নিয়ম। তো আমরা ভোটের সময় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে জানবার চেষ্টা করেছিলাম কিসের ভিত্তিতে আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন। আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম কতদিন রেগার কাজ চলছে, কত টাকা তাদের মাধ্যমে। আসামের তৎকালীন মুখ্যমন্ত্রী এখনো তিনি মুখ্যমন্ত্রী। নমস্কার, কে বলছেন? মিথ্যার বাঁধ ছুটিয়ে। হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে, টিভি সাউন্ড বন্ধ করে কথা বলুন। আমি বলছিলাম, আচ্ছা ঠিক আছে, আমি ছোট্ট একটা কথা দিয়ে আমি শেষ করবো আর কি। আমি বলছিলাম কি যে যতটি কর্মচারী সংগঠন আছে ওনাদেরকে, আমি একজন কর্মচারী, এরপরও আমি বলছি ওনাদেরকে আমি ধিক্কার জানাই। ওনারা একটা বারও এটার প্রতিবাদ করলো না, একটা দলও এটার প্রতিবাদ করলো না। ধিক্কার জানাই। আমি নিজে একটা কর্মচারী, আপনি বলে আমি বলতে পারি আমি কোন ডিপার্টমেন্টে চাকরি করি, এটাও বলতে পারি। ধিক্কার জানাই। ছুটিয়ে ত্রিপুরার নির্বাচক মন্ডলীকে বিভ্রান্ত করে। নমস্কার, কে বলছেন? করে হ্যাঁ বলুন। নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে, কথা বলুন। দেখুন এখানে আলোচনা করতে গেলে কর্মচারীদের স্বার্থ সহ সর্বজনের স্বার্থ দেখেছেন শুধু বামফ্রন্ট সরকার। যদিও আহামরি কিছু দিতে পারেনি, তাদেরও তো একটা ক্ষমতার একটা সীমাবদ্ধতা আছে। তারা যদিও অনেকে নির্ভর করেছে কেন্দ্র দেন না, হ্যাঁ ঠিকই আছে, তাদের চাহিদা মতো কেন্দ্রীয় সরকার কখনোই দেয়নি। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজ করেছি, আমার অভিজ্ঞতা আমি অনেকদিন আপনার অনুষ্ঠানে বলেওছি। এই যে ত্রিপুরা রাজ্যে টিএসআর বাহিনী, 16টা বাহিনী বামফ্রন্টের আমলে তাদের চেষ্টায় এই হয়েছে। কারণ কেন্দ্রীয় সরকার, তৎকালীন কেন্দ্রীয় সরকার তাদের খুশি মতো সিআরপিএফ, বিএসএফ যাই প্রয়োজন হতো দিত। কিন্তু টিএসআর গঠন হওয়ার পরে এখন ত্রিপুরা রাজ্যে কোনো অসুবিধা হয় নাই। কিন্তু যদিও এখন বর্তমানে এই সরকারের আমলে, বিজেপি সরকারের আমলে টিএসআর বাহিনীগুলিও পঙ্গু হয়ে গেছে। কারণ প্রত্যেকটি বাহিনীতে 1200 লোক থাকার কথা, গিয়ে দেখবেন খুব নিয়ে 600 আছে কিনা সন্দেহ। কাজেই সর্বদিকে বামফ্রন্ট সরকার ত্রিপুরার উন্নয়ন করেছেন। রাস্তাঘাট, স্কুল, কলেজ, হাসপাতাল থেকে শুরু করে সব দিক থেকে কর্মচারীরা আমরা যারা পেয়েছি, কমিশন থেকে শুরু করে বামফ্রন্টের অবদান পরিষ্কার কথা। বামফ্রন্ট সরকার যাওয়ার পরে আর কোনো পে কমিশন হয়নি, রিভিশন হয়েছে। যদিও বিজেপি সরকার আওতা দিয়ে কর্মচারীদের ভোট আদায় করে নিয়েছে, কিন্তু দেয়নি কর্মচারীদেরকে, দেয়নি কিছুই। কর্মচারীরা বঞ্চিত, বিশেষ করে সর্বশেষ বঞ্চিত হলো বেকারের জীবন ওরা ধ্বংস করে ফেলেছে। এটাই আমার বক্তব্য। নমস্কার। হয়তো সেদিক থেকে আলোচনায় বেশ কিছু বিষয় উঠে আসবে। জিএমপির এই আলোচনা থেকে আগামী দিনে রাজনৈতিক কি শক্তি অর্জন করতে পারে বামেরা, সেটা সময় বলবো। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন। বলছিলাম রাজভবন অভিযান দিয়ে তারা পারদ মাপলেন বামপন্থীরা। তো এরকম রাজভবন অনেক দেখেছি, পারদও দেখেছি। পারদ তো থাকে থার্মোমিটারের মধ্যে, তো আজকে রাজপথে ওরা পারদ মাপলেন। কিন্তু ঘটনা এরকম না। ঘটনা হলো ভোটের দিন বয়ে যদি ঘরে ঢুকে থাকে, আজকে তো সবার এত লোকের সামনে, কিন্তু ভোটের দিন প্রতিটা ভোটে নিতে পারবে তো দখলটা। তো যেটা অনেক দেখেছি আমরা,
দেহটা এখানে, মনটা আরেক জায়গায়। কিন্তু বিরোধী দলে যারা আসে তারা মন প্রাণ খুলে আসে, কিন্তু সরকার পক্ষে যারা আসে বাধ্য যেতে হবে, না জানি কি হয়ে যায়, এরকম এই কালচারটা তৈরি করেছিল বামপন্থীদের। তা আজকে 25 বছরের মুখ্যমন্ত্রী দেখলাম রাজপথে হাঁটছে, দেখে খুব ভালো লাগছে, বক্তব্য রাখছে, দেখতে সুন্দর, বাচ্চা টুকুই মাথায়। তো যাক, ঘটনা হলো সাধারণ জনগণের জন্য কি আছে, বিভিন্ন জন বিভিন্ন রকম বলছে, কর্মচারী এদের বাধা বেড়ে যাচ্ছে। তো ওনার তো 10 জন না 12 জন আছেন, ওনারা প্রতিবাদ করলেন আমাদের টাকার দরকার নেই, বাধার দরকার নেই, সর্বহারা দল, ওনারা প্রতিবাদ করতে পারতেন। তো যাক, আমরা দেখি শিখি, প্রত্যেকদিন আমরা ওইভাবে চলতে চেষ্টা করি। সেদিক থেকে বোধ হয় আগামী কয়েকদিন তা নিয়ে চর্চা হবে। আর একটি রাজনৈতিক দল যখন তার মতন করে কর্মসূচি করবে, তখন শুরু হবে অন্যভাবে হিসাব নিকাশ। আজ এ পর্যন্ত। নমস্কার, শুভরাত্রি।